রাষ্ট্রপতি নির্বাচন শুরু, চলবে বিকেল ৫টা পর্যন্ত। কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত আজ, মরদেহের অপেক্ষায় পরিবার। ডেঙ্গু নিয়ে ঢাকার বাইরে আরও ৫ জেলা সবচেয়ে বেশি ঝুঁকিতে। এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকদের বদলিতে নতুন সিদ্ধান্ত। দেশের ৫২ লাখ মানুষের জন্য মুখে খাওয়ার কলেরা টিকা কর্মসূচি উদ্বোধন। গভীর সংকটের মুখে যুক্তরাষ্ট্র ঋণ ছাড়িয়েছে $৪০ লাখ কোটি। ফিলিস্তিনে সহায়তা বাড়াচ্ছে ভারত, হবে ২০০ শয্যার হাসপাতাল। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদ ভবনে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। রাষ্ট্রপতি নির্বাচনে ১২টার পরপরই ভোট দিতে সংসদ ভবনে প্রবেশ করেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী অলি আহমেদ। ৩৪৯ জন সংসদ সদস্য অংশ নেবেন ভোটাভুটিতে। সংসদ সদস্য হওয়ায় ভোট দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তবে এমপি না হওয়ায় অলি আহমেদের ভোটদানের সুযোগ নেই। বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই সংসদ কক্ষে ভোট গণনা শুরু হবে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ব্যালট পেপার সহ ভোটের সামগ্রী নিয়ে ১২:৩০টার দিকে ইসি সচিব সহ ২০ কর্মকর্তা ভোটের সহায়ক কর্মকর্তা হিসেবে সংসদ ভবনে যান নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। কলকাতার মির্জা গালিব স্ট্রিটের আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ময়নাতদন্ত ও ভারতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে ফেরানোর অপেক্ষায় রয়েছেন নিহতের স্বজনরা। নিহতদের মধ্যে রয়েছেন আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, তাদের ৩ বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত এবং দেবাশিসের শ্বশুর আকরাম হোসেন। এছাড়া নিহত হয়েছেন ঢাকার সাভারের আহমেদ বাবু, সাতক্ষীরার কালীগঞ্জের আলিমুজ্জামান সাজু ও রেবতী সরকার। দেবাশিসের আত্মীয় ও ভারতের মালদায়ের বাসিন্দা কৃষ্ণনন্দী বৃহস্পতিবার সকালে ৯:৩০টার দিকে জানান, প্রয়োজনীয় অনুমতিপত্র পাওয়ার পর ময়নাতদন্ত শুরু হবে। ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র পেলে ময়নাতদন্ত শুরু হবে এবং ভারতে মরদেহ সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বাংলাদেশের স্বজনদের সীমান্তে আসতে বলা হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের কাছে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ এবার শুধু রাজধানী ঢাকায় সীমাবদ্ধ নেই। ঢাকার বাইরে কয়েকটি জেলায়ও দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে খুলনা, চট্টগ্রাম, পিরোজপুর, ময়মনসিংহ ও গাজীপুরে ডেঙ্গুর সংক্রমণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত দেশে ২৬,৫০০-এর বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৭৬ জন। এর মধ্যে শুধু আগস্টের প্রথম ১৯ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ১১,০০০ রোগী, অথচ জুলাই মাসে ভর্তি হয়েছিল ৯,২০০-এর বেশি রোগী। ঢাকার বাইরে আক্রান্তের হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে খুলনা জেলা। চলতি বছর এখন পর্যন্ত জেলাটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৬০০-এর বেশি মানুষ। মৃত্যুর সংখ্যাতেও খুলনা সবার উপরে। এ পর্যন্ত মারা গেছেন ১৪ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম জেলা, তৃতীয় পিরোজপুর এবং চতুর্থ ময়মনসিংহ এবং পঞ্চম গাজীপুর। এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকদের বদলি কার্যক্রম অনলাইনে শুরু হতে দেরি হওয়ায় আপাতত হার্ড কপিতে আবেদন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বয়ংক্রিয় সফটওয়্যার চালু না হওয়া পর্যন্ত শূন্য পদের বিপরীতে শিক্ষকদের কাছ থেকে ম্যানুয়ালি আবেদন নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বুধবার এই বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, আবেদন গ্রহণ ও যাচাই বাছাই শেষে বদলির প্রস্তাবক নির্ধারিত ছকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। এই সংক্রান্ত প্রস্তাব আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠাতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকরা পরিবার ও নিজ জেলা থেকে দূরে অবস্থান করায় নানা ধরনের সামাজিক ও মানসিক সমস্যার মুখোমুখি হন। শিক্ষকদের এসব সমস্যা বিবেচনায় নিয়ে সুষম ও স্বচ্ছ বদলি নিশ্চিত করতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত 2 জুন স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2026 জারি করা হয়। নীতিমালার আওতায় সারা দেশের এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি প্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিতামূলকভাবে সম্পন্ন করার কথা রয়েছে। তবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের তৈরি করা স্বয়ংক্রিয় সফটওয়্যার এখনও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। ফলে নীতিমালা অনুযায়ী অনলাইনে বদলি কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। শিক্ষকদের ভোগান্তি কমাতে সফটওয়্যার চালু হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তী ব্যবস্থা হিসাবে হার্ড কপিতে আবেদন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুখে খাওয়ার কলেরা টিকা কর্মসূচি উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে প্রিভেন্টিভ ওরাল কলেরা ক্যাম্পেইন উদ্বোধন করেন তিনি। এদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত 1 বছর বা তার বেশি বয়সীদের এই টিকা খাওয়ানো হবে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের 14টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলা ও থানার প্রায় 51,75,000 মানুষকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য ঠিক করা হয়েছে। তাদেরকে 2 রাউন্ড টিকা খাওয়াতে প্রয়োজন প্রায় 1,03,50,000 ডোজ টিকা। যেসব এলাকায় এই কর্মসূচি চলছে তার মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শেরে বাংলানগর, খিলক্ষেত ও তেজগাঁ, মুন্সিগঞ্জ সদর, কিশোরগঞ্জের করিমগঞ্জ, হোসেনপুর ও তারাইল, নারায়ণগঞ্জ সদর এবং ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর। সরদার সাখাওয়াত হোসেন বলেন, এই এলাকাগুলো কোনো অনুমান ভিত্তিতে নির্বাচন করা হয়নি। বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে এগুলো অগ্রাধিকার দেওয়া হয়েছে। গভীর আর্থিক সংকটের মুখে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো দেশটির জাতীয় ঋণের পরিমাণ ছাড়িয়ে গেছে 40 ট্রিলিয়ন বা 40 লাখ কোটি ডলার। মূলত মার্কিন সরকারের অতিরিক্ত ব্যয়, ঋণের সুদ এবং বাজেট ঘাটতি মেটাতে ধার নেওয়ার কারণে দ্রুত বড় হচ্ছে ঋণের বোঝা। এমন অবস্থায় 2036 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রায় 64 ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কংগ্রেশনাল বাজেট অফিস। ট্রেজারি বিভাগের সর্বশেষ দৈনিক ঋণ ও নগদ হিসাব অনুযায়ী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মোট সরকারি ঋণ দাঁড়িয়েছে 40.047 ট্রিলিয়ন ডলার। এর মধ্যে জনগণের কাছ থেকে ট্রেজারি সিকিউরিটির পরিমাণ 32.266 ট্রিলিয়ন ডলার এবং সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে থাকা ঋণের পরিমাণ 7.782 ট্রিলিয়ন ডলার। প্রতিবেদন অনুযায়ী 1 দশকেরও কম সময়ে দ্বিগুণের বেশি হয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ। 2017 সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় দেশটির মোট ঋণ প্রায় 19.95 ট্রিলিয়ন ডলার ছিল। ফিলিস্তিনে উন্নয়ন সহায়তা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে ভারত। এর অংশ হিসেবে বুধবার দুই পক্ষ ফিলিস্তিনে একটি 200 শয্যার আধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরের ঘোষণা দিয়েছে। হাসপাতালটিতে আধুনিক চিকিৎসা সেবা ও একটি ট্রমা সেন্টার থাকবে। এদিকে 2028-29 মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হওয়ার জন্য ভারতের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে ফিলিস্তিন। বুধবার ভারতের ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদুল্লাহ আবু শাওয়েশ এ সমর্থনের কথা জানান। সাংবাদিকদের তিনি বলেন, জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের সংস্কারের ক্ষেত্রে ফিলিস্তিনের অন্যতম প্রত্যাশা হল ভারত যেন ভবিষ্যতে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে একটি দেশ হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথনের ফিলিস্তিন সফরের সময় আরও একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় ফিলিস্তিনের জাতীয় মুদ্রণ সংস্থার ভেতরে একটি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। সেখানে মুদ্রণ খাতে দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।